আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সিটি ব্যাংক। ধারাবাহিক শেয়ার বাজারের ব্লু চিপ কোম্পানিগুলার আমরা একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিচ্ছিলাম। আমাদের এই প্লে লিস্টে আপনারা মোটামুটি এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক, ইউসিবি, উত্তরা, প্রিমিয়াম ব্র্যান্ড, এটা ছাড়া স্কয়ার এবং ব্রিটিশ তাবাকো সম্পর্কে আপনি মোটামুটি জানতে পারবেন। কারণ শেয়ার বাজারে আপনি যেই শেয়ারটা কিনতেছেন, যে ব্যবসার অংশীদারি হচ্ছেন, যেহেতু দীর্ঘমেয়াদের জন্য হবেন, আপনার উচিত ওই কোম্পানিটা সম্পর্কে, তার ফান্ডামেন্টাল সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে, সে কি করে সে সম্পর্কে, এবং সর্বোপরি তার আর্থিক বিবরণী সম্পর্কে একটু ধারণা আপনাকে থাকতে হবে। কারণ হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী যদি অংশীদারি হইতে চান, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এগুলো চাইলে আপনি একটু গবেষণা করে বুঝতে পারেন, অথবা আপনি যদি বিনিয়োগ করার যদি আগ্রহী হন, তাহলে আমাদের কাছ থেকে ওয়ান টু ওয়ান সার্ভিস নিতে পারেন, যে কোন কোনগুলাতে আপনি বিনিয়োগ করবেন এবং বিনিয়োগের পিছনে কারণটা কি। এটা ছাড়া আমাদের রেকর্ডের ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমাদের সিটি ব্যাংক। সবার ভরসা। এখন বাংলাদেশে যদি আমরা ভালো কোনো ব্যাংক যদি খুঁজতে যাই, সেটা যে কোনো স্বাভাবিক কাজের জন্য, তো সিটি ব্যাংক সবার কাছেই কিন্তু নামটা আসবে। তবে ব্যাংকটা হচ্ছে বড় লোকের ব্যাংক। বাংলাদেশের যদি আপনি কর্পোরেট সেক্টর এবং যাদের টাকা পয়সার অভাব নাই, এদের কাছে সিটি ব্যাংক অ্যাপটা স্মুথ ব্যাংক। এখানে আপনার কোনো টেনশন নাই। এমনকি 1 লাখ টাকা পর্যন্ত জমা রাখলে তারা 1 টাকাও কিন্তু এখানে লাভ দেয় না। তো এই জন্য এদের কস্ট অফ ক্যাপিটালটা কিন্তু কম। আর যেই ব্যাংকেরই কস্ট অফ ক্যাপিটাল কম হবে তারা লাভ করবে। এটা ছাড়া তাদের এনপিএল, সিআরআর, এসএলআর, এডিআর, এটা ছাড়া সিএআর, অর্থাৎ একটা ব্যাংক আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মানের হইতে গেলে যতগুলা ক্রাইটেরিয়া প্রয়োজন, মোটামুটি সবগুলাই তারা মেনে চলতে পারতেছে। তবে এর শেয়ার প্রাইসটা কিন্তু তার আগের তুলনায় অনেক কমে আছে, স্কয়ার ফার্মার মতো। তো আগামী দিনের মাল্টি ব্যাগার শেয়ার কিন্তু এটা হতে পারে। তাহলে আমরা এই যে সিটি ব্যাংক, আর পাশাপাশি হচ্ছে যে তাদের যেই মূল প্রধান কার্যালয়, এটা এখন ভাড়া একটা কার্যালয় চলতেছে, 16 কোটি টাকা নাকি তাদের মাসে ভাড়া দিতে হয়। তো এই জন্য তাদের যেই প্রধান কার্যালয়, যেটা নিজস্ব জমিতে ছিল, 20 কাঠা জমিতে, তার পাশে তারা আরো 20 কাঠা জমি নিচ্ছে। টোটাল 40 কাঠার মধ্যে আধুনিক মানের তারা বিল্ডিং তৈরি করবে, 28 ফ্লোরের। তো আগামী যদি 5-10 বছর যদি আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি সিটি ব্যাংকের সাথে কিন্তু থাকতে পারেন। শেয়ারটা আপনাকে ঠকাবে না। তবে এটা স্কয়ার ফার্মার মতো শেয়ারের ক্যাপিটাল গেইনটা এখন পর্যন্ত কম। তো চলুন দেখা যাক আমরা। আর এই ব্যাংকটাতে যেটা হচ্ছে যে আমরা যদি দেখার চেষ্টা করি, আপনি চাইলে সিটি ব্যাংকের অনলাইনের মাধ্যমে এখনই অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এটা ছাড়া সিটি টাসের মাধ্যমে আপনি লেনদেনটাও করতে পারেন। এখানে কিন্তু অনেক ভালো একটা, যদি আমরা বলি, তাদের অগ্রগতি আছে। এটা ছাড়া এই ব্যাংকটার মধ্যে আরো যদি আমরা দেখার চেষ্টা করি, ইন্টারন্যাশনাল মালিকানায় ওয়ার্ল্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট গ্রুপ আছে, 7% মালিকানা থাকার কারণে তাদের যাবতীয় কর্মকাণ্ড ইন্টারন্যাশনাল লেভেলে। তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করি যে এই ব্যাংকটা 1983 সালের পূর্বে বাংলাদেশে প্রাইভেট ব্যাংকিং ছিল না, সবগুলা রাষ্ট্রীয় ছিল স্বাধীনতার পরে। তো এই জন্য বেশিরভাগ ব্যাংকই দেখবেন যে 1983 সালে প্রস্তুত। তো এইটার মধ্যে এই হচ্ছে একটা ব্যাংক, যেটা 12 জন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী মিলে তারা টাকা পয়সা দিয়ে সিটি ব্যাংকটা তৈরি করে। তার মানে এটাও আপনারা বুঝতে পারতেছেন যে এটাও কর্পোরেট লেভেলেরই একটা ব্যাংক। জন সাধারণ প্রান্তিক লেভেলের ব্যাংক কিন্তু এটা না। এরপরে 1987 সালে তারা কি হয়, শেয়ার বাজারে নিবন্ধিত হয়। সেই থেকে এখনো আছে। এদের শাখার সংখ্যা যদি আমরা দেখি, 134টা শাখা। তার মানে এরা প্রত্যন্ত অঞ্চলে, উপজেলাগুলাতে আসলে শাখা খুলতে চায় না, যেহেতু কর্পোরেট লেভেলে বিজনেস করে। উপশাখা আছে 52টি, এবং এটিএম হচ্ছে 553টি এখন পর্যন্ত। তবে যেহেতু এদের শাখাগুলা এরা সিটি কেন্দ্রিক রেখেছে, তো এই জন্য এরা এজেন্ট ব্যাংকিং চালু করেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রলুব্ধ করার জন্য। তো এখন পর্যন্ত 480টার মতো এজেন্ট ব্যাংকিং আছে। এটা ছাড়া এসএমই, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য এদের 232টার মতো ইউনিট আছে। তো গ্রাহক সংখ্যা যদি আমরা দেখি, মোটামুটি 26 লাখ।
তবে গ্রাহক সংখ্যা তাদের কিন্তু অন্য ব্যাংকের তুলনায় ভালো। তাহলে আমরা বলতে পারি যে সিটি ব্যাংকটার যদিও তাদের শাখাগুলো কম, কিন্তু এজেন্ট এবং এসএমই শাখাটা বেশি। আর ম্যাক্সিমামই গ্রাহক হচ্ছে এদের কর্পোরেট লেভেলের অথবা হাই ভ্যালু পার্সন। এদের ক্রেডিট কার্ড যদি আমরা দেখি, এদের ক্রেডিট কার্ডের সংখ্যা প্রায় 7 লাখের উপরে এখন পর্যন্ত ইস্যু করা হয়েছে। আর বাংলাদেশে এরাই একমাত্র ব্যাংক যারা আমেরিকান এক্সপ্রেস, ভিসা এবং মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল এই 3টা বিশ্ববিখ্যাত কোম্পানির সাথে লেনদেন করে। বিশেষত আমেরিকান এক্সপ্রেস এবং ভিসার মাধ্যমে ক্রেডিট কার্ড তারা ইস্যু করে, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে বিভিন্ন জায়গায় নানা প্রকার ডিসকাউন্ট পান। আর মাস্টার কার্ডের মাধ্যমে আসলে এরা ডেবিট কার্ডটা ইস্যু করে। তাহলে বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে শুধুমাত্র আমেরিকান এক্সপ্রেস এইটা সিটি ব্যাংকই ব্যবহার করে। এটা ছাড়া তাদের আমরা যেটা বললাম সিটি টাচ অনলাইন ব্যাংকিং করতে পারেন, মোবাইল ব্যাংকিং করতে পারেন, এবং তথ্য মোতাবেক তাদের সিটি টাচের মাধ্যমেই নর্মাল সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টগুলা লেনদেন কিন্তু হয়ে থাকে। ফিজিক্যাল শাখাতে তাদের লেনদেনটা কিন্তু কম। এটা ছাড়া বিকাশের সাথে তারা যেটা করে 2021 সাল থেকে বিকাশের মাধ্যমে বিনা কোনো প্রকার জামানত ছাড়া লোন দেওয়া শুরু করে। 50,000 টাকা পর্যন্ত, 500 থেকে নিয়ে 50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। এখন তো আপনি যে বিকাশে যে সেভিংটা করতে পারেন এটা সিটি ব্যাংকেও করতে পারেন। এটা ছাড়া প্রবাসীদের জন্য তারা 2020 সাল থেকে যেটা করে সেটা হচ্ছে রেমিটেন্সের উপর ভিত্তি করে তারা লোন দিতে থাকে। সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন, আপনি নিজে অথবা আপনার প্রতিনিধি। আর এইটা যে আপনি ওই ব্যাংকে রেমিটেন্স পাঠাইতে হবে এমন না, আপনি যে কোনো ব্যাংকে রেমিটেন্স পাঠান কোনো সমস্যা নাই। আর যদি ওই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে যদি আপনি কি করেন ঋণটা পরিশোধ করেন 2% আপনার সুদের হারটা কমবে। এখন পর্যন্ত 2025 পর্যন্ত তারা 10,000 বেশি প্রবাসীকে প্রায় 1,000 কোটি টাকা কি দিয়েছে, তারা ঋণ দিয়েছে। তো এটা একটা ভালো দিক আমরা বলতে পারি। এখন এর যদি সাবসিডারি কোম্পানিগুলো আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি এর সাবসিডারি হচ্ছে 4টা সাবসিডারি আছে তাদের। একটা হচ্ছে সিটি ব্রোকারেজ, আরেকটা হচ্ছে সিটি ব্যাংক ক্যাপিটাল, আরেকটা হচ্ছে মানি ট্রান্সফার। তবে মানি ট্রান্সফারটা তাদের 3টা দেশেই আছে। একটা হচ্ছে যে তাদের মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ 15টা মানি এক্সচেঞ্জ আছে, এরপরে হংকং এবং ইউকে, এই 3টা দেশই তাদের সাবসিডারি কোম্পানি আছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে তাদের প্রধান কার্যালয় যেটা আমরা বললাম 40 কাঠা জমির উপর তারা নতুন করে নকশা করে তৈরি করার পরিকল্পনা করছে অলরেডি। এই প্রাইস সেন্সিটিভ ইস্যুটা কিন্তু পত্রিকায় এসেছে, জমির দাম বেশি এটা নিয়েও এসেছে। তো এটার মধ্যে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা আগামী অ্যাটলিস্ট 3-4 বা 3 থেকে 5 বছরে বিনিয়োগে থাকবেন, এক্ষেত্রে কিন্তু দেখবেন যে এখানে তাদের ম্যাক্সিমাম ক্যাপেক্স তারা এখানে খরচ করবে। তো এক্ষেত্রে আপনি সিটি ব্যাংকের সাথে যদি মাল্টি ব্যাগার হিসাবে থাকতে চান অন্তত 10 বছরের টার্গেট নিয়ে থাকবেন, না হলে কিন্তু না থাকাটাই ভালো। কারণ যেটা হচ্ছে সেটা আমরা যেটা বললাম, একটা ব্যাংক যেখানে বিনিয়োগ করতেছে এই বিনিয়োগের সুফল পাইতে, কারণ তারা এখন বছরে মাসে 16 কোটি টাকা তারা কি দিচ্ছে, তারা শুধু ঋণ ভাড়া দিচ্ছে। তো এটা যদি আপনি হিসাব করেন 12 মাসে প্রায় অসংখ্য, তো এইগুলা তাদের কিন্তু বাঁচবে। এটা ছাড়া তাদের যদি এখন আমরা বাইরের গুলা বাদ দিয়ে এখন যদি তাদের এনপিএলটা দেখার চেষ্টা করি, এনপিএলটা স্ট্যান্ডার্ড মানে 5%-এর কমে আছে। জাস্ট আমরা আমাদের এক্সেল শিট থেকে দেখার চেষ্টা করি, আমাদের সিটি ব্যাংকের এনপিএল হচ্ছে বর্তমানে 2.13, বলতে পারেন খুবই কম। তার অ্যাভারেজ 5 বছরের আরওই হচ্ছে 17%। এটা ছাড়া তার ইপিএসটা 32% করে বাড়তেছে অ্যাভারেজে, ডিভিডেন্ড কিন্তু তার কম। এইটা একটা তার মাইনাস দিক, কারণ সে এই যে পরিকল্পনা করার জন্য সে রিটেইন আর্নিংটা বেশি রাখতেছে, ডিভিডেন্ডটা কিন্তু কম দিচ্ছে। তার প্রফিট মার্জিনটা গড়ে যদি আমরা বলি 25%, তার মানে ব্যাংকটা একটা লাভজনক ব্যাংক, এতটুকু আপনি বুঝতে পারছেন অবশ্যই। এখন নর্মালি একটা ব্যাংকের যে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও 100 টাকায় 4 টাকা নগদ রাখতে হয়, এটা সে মেনটেন করে চলে, কোনো সমস্যা নাই। 13% টাকা ট্রেজারি বন্ড কিনতে হয়, এসএলআরটাও সে মেনে চলে, ডিফল্ট করে না। এডিআর 100 টাকায় 87 টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে, তার মানে এই 3টা রেশিও সে সবসময় মেনটেন করে চলে, মানে একটা ভালো কোয়ালিটির ব্যাংক।
এটা ছাড়া যদি আমরা দেখি যে এই মন্দ ঋণের বিপরীতে তার যে ক্যাপিটাল এডিকুইটি রেশিও, এইটা 12.5%, যেটা বাংলাদেশ ব্যাংকের থাকার কথা, এর চাইতে এরা বেশিই রাখে। অতএব এই ব্যাংকে লোনের যে ডিফল্টের সেটা খুবই কম। এটা ছাড়া তাদের কস্ট অফ ফান্ডটা কিন্তু সবচেয়ে কম। কস্ট অফ ফান্ড যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে তাদের এই ব্যাংকের কস্ট অফ ফান্ড যেটা ছিল, জাস্ট আমরা এখানে বের করে রেখেছিলাম, কস্ট অফ ফান্ড যেই ব্যাংকের যত কম, 5%-এর নিচে তাদের অন অ্যাভারেজে কস্ট অফ ফান্ড। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেই ব্যাংকেরই কস্ট অফ ফান্ড যত কম হবে ওই ব্যাংক তত বেশি ভালো করবে। তো অন অ্যাভারেজে তাদের কিন্তু 5%-এর কমে আছে। এখন তারা লোন দিতে পারতেছে 12%-এ, কারণ তারা 1 লাখ টাকা পর্যন্ত সেভিং অ্যাকাউন্টে কোনো সুদই দেয় না। 1 লাখ টাকার বেশি হলে সেখানে 0.5% দেয়। তো এই জন্য তাদের কাঁসা রেশিওটা কিন্তু ভালো, মানে কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টে টাকাটা বেশি আসে। আর ওই যেটা আমরা দেখাইলাম, গত 10 বছরে 15%, 5 বছরে 17%, গত বছরের প্রায় 26%, তার মানে একটা ফান্ডামেন্টাল কিন্তু শেয়ার। এরপরে এই যে ওয়ার্ল্ড গ্রুপের, তাদের এখানে বিনিয়োগ আছে 7%, এই জন্য তারা কিন্তু মেনটেনটা করে চলে। এখন আমরা দেখি তার আরো কিছু রেশিও, যেগুলো আপনারা তার ফাইন্যান্সিয়াল যে অ্যানুয়াল রিপোর্ট থেকে নিতে পারবেন। এগুলো সম্পূর্ণ তাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে নেওয়া, 2024-এর, 2025 তো এখনো আসে নাই। দেখেন এখানে যদি আমরা আর্নিং পার শেয়ার যদি দেখার চেষ্টা করি 2022, 23, 24, তো আপনি দেখেন যে 3 টাকা 80 পয়সা থেকে 5 টাকা থেকে 8 টাকা, তার মানে ধারাবাহিকভাবে আর্নিংটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপরে তার CRAR যেটা, সেটা তারা 12.5%-এর জায়গায় দেখেন যে 16% পর্যন্ত মেনটেন করে চলতেছে, মন্দ ঋণের কোনো সমস্যা নেই। আর একটা জিনিস মনে রাখবেন, এনপিএল নর্মালি দুই প্রকার হয়, একটা হচ্ছে গ্রোস এনপিএল, একটা হচ্ছে যে আমাদের নেট এনপিএল। গ্রোস মানে যেটা সম্ভাবনা হচ্ছে খেলাপি হবে, আর যেটা নেট এনপিএল সেটা শেষ, সেটা আর উঠে আসে নাই। তো গ্রোসটা তো আমরা দেখলাম 2-এর উপরে, কিন্তু তার গত 3 বছরে যদি প্রকৃত অর্থে ঋণ খেলাপি দেখি 2%-এর কমে, 2%-এর কমে 1.5 পর্যন্ত। তাইলে এনপিএল কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে গ্রোস এনপিএল যেটা সম্ভাবনা থাকে, একটা হচ্ছে নেট এনপিএল, ওই সম্ভাবনা থেকেও তারা রিকভারি করে। এরপরে রিটার্ন অন অ্যাসেট, যেটা ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী 1% পর্যন্ত থাকলেই টপ কোয়ালিটির ব্যাংক, সেই অনুযায়ী তাদের 1%-এর বেশি, তার মানে অনেক ভালো। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে তাদের প্রভিশন কাভারেজ রেশিওটা দেখেন যে সবসময় 100%-এর উপরে আছে, তার মানে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন ব্যাংকটা ইন্টারনালি অনেকটা কর্মদক্ষ। রিটার্ন অন ইকুইটি দেখেন 22-এ ছিল 14, 23-এ হচ্ছে 17, 24-এ হচ্ছে 26। তাহলে আপনি বুঝতেই পারতেছেন কতটা ফান্ডামেন্টাল একটা শেয়ার। আর যেটা আমরা বললাম যে তাদের এসএলআর ডিভিডেন্ড গুলা তারা যেটা করেছে, যদি 22-এ দেখি 10% ক্যাশ, 2% স্টক দিয়েছে, 23-এও 15% ক্যাশ, 10% স্টক। গত বছরে তারা 12.5% ক্যাশ, 12.5% স্টক দিয়েছে। এবারও আমরা আশা করতেছি ওই পর্যন্তই, 12.5 ক্যাশ, 12.5 স্টকই আসবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি তার স্টক প্রাইসটা, যদি দেখার চেষ্টা করি 2015 সালে ছিল 12 টাকা, 16-তে 16, 17-তে 31, 18-তে 19, 19 সালে কিন্তু কমে গিয়েছিল মাত্র 13, 20 সালে 16, 21-এ 19 টাকা, 22-এ ছিল 17, 23-এও 17, 24-এ 20, আর রানিং চলতেছে 31 টাকা আজকে 10-এর পরেও। তো এটা দেখে তো আমাদের লাভ হবে না, আমরা দেখবো যে পি রেশিওটা। তো পি রেশিও যদি আমরা দেখার চেষ্টা করি তার আয়ের তুলনায়, সেটা কিন্তু আগেই অনেক দামি ছিল। আয়ের তুলনায় যদি আমরা হিসাব করি, এই এখনই কিন্তু ব্যাংকটা স্কয়ার ফার্মার মতো খুবই সস্তা দামে চলতেছে, পি রেশিও যদি আমরা হিসাব করি। আর তার যদি পিবি রেশিও যদি মোটামুটি যদি দেখি, তার একই রকম থাকতেছে, তার প্রাইস টু বুক ভ্যালু যেটা, সেটা মোটামুটি এখন পর্যন্ত অনেক সস্তা। তাইলে এই তিনটা রেশিও আমাদেরকে এতটুকু ধারণা দেয় যে এই শেয়ারটা আমরা কিনবো কিনা। তাহলে এই শেয়ারটার ফান্ডামেন্টাল বলেন, আর্থিক যে রিপোর্টগুলা, এটা ছাড়া আমানত প্রবৃত্তিতে 2025 সালে সবার আগে আছে তারা প্রায় 23%-এর উপরে। এরপরই ব্র্যাক যেটা নিয়ে আমরা আলোচনা করেছি 20%, এরপরে ইউসিবি যেটা নিয়েও আমরা আলোচনা করেছি, আর এরপরে আমাদের এই কয়েকটা ব্যাংক কিন্তু আমাদের আলোচনা হয়েছে। তার মানে প্লে লিস্ট থেকে আপনি এগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি।
এরপরে যমুনা বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। আর এখানে যদি আমরা দেখার, অলরেডি আমরা এটা দেখিয়েছি আপনাদেরকে। এখানে 5 বছরে দেওয়া আছে, দেখেন 2020-এ ছিল 14, 21-এ 15, 22-এ আবার 14 একটু কমে গিয়েছিল, 23-এ 17, আর 24-এ হচ্ছে তার 26%। আর ওই ইটা দেওয়া আছে, তার মানে একটা কতটা ভালো কোম্পানি হইলে 15%-এর উপরে যদি কোনো ব্যাংক নিতে পারে, সেটাকে আপনি টপ গ্রেডের কোম্পানি আপনি বলতে কিন্তু পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা গত 5 বছরে যদি কেউ যদি 5 লক্ষ টাকা যদি বিনিয়োগ করতো 2015 সালে, আর এখন 2024, তাইলে এই যে 10 বছরে কি পরিমাণ লাভ হইতো। তো এক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, সে কিন্তু মোটামুটি এর মধ্যে 3 বছর কোনো প্রকার শেয়ার ডিভিডেন্ড দেয় নাই। তো মনে রাখবেন, ব্যাংকিং শেয়ারগুলোতে শেয়ার ডিভিডেন্ড পাইলেই কিন্তু ওই ব্যাংকটাতে আপনি বেশি লাভ করতে পারবেন। তো ওই রকম ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, তাইলে এখন আপনার কাছে 37,360টার মতো শেয়ার থাকে। আর ওইটাকে যদি আপনি গুণ করেন, মোটামুটি আপনার টাকাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এর পাশাপাশি আপনি সমপরিমাণ 5 লক্ষ টাকা পরিমাণ কিন্তু আপনি এত এই যে 10 বছরে ডিভিডেন্ডও পেয়ে গেছেন। তার মানে এখন শেয়ার বাজারে যে টাকাটা আছে, এটা আপনি বলতে পারেন ফ্রি টাকা। তবে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে এই যে ব্যাংকটা আছে, এই ব্যাংকটা কিন্তু ভালো করতে পারে যদি মার্কেট তাকে তার আয় অনুযায়ী যদি ভ্যালু করে। কারণ এর যে প্রতিদ্বন্দ্বী আছে, যেমন প্রাইম, ইবিএল, পুবালি, ডাচ বাংলা, ব্রাক এবং ইউসিবি, এদের মধ্যে দেখেন যে আয়ের দিক থেকে সবার উপরে কিন্তু সিটি ব্যাংক আছে। 20% তার অন এভারেজে 3 বছরের, কিন্তু বাকি ব্যাংকগুলো কিন্তু তার কমে। এটা ছাড়া যদি আমরা তার সিটি ব্যাংকের গত 1 বছরে কিন্তু সিটি ব্যাংক ভালো করছে, গত 1 বছরে 55% সে কিন্তু ক্যাপিটাল গেইনটা কিন্তু দিয়েছে। তাইলে আপনার 1 লাখ টাকা 1,55,000 টাকা হচ্ছে, এটা কিন্তু কম না। 55%-এ যদি আপনি 10 বছর যদি ক্যাপিটাল গেইন এভাবে যদি হতে থাকে, আপনার টাকা খাবেটা কি? তো এটা হচ্ছে গত 1 বছরে। আর ব্যাংকগুলোতে যেহেতু এরা ক্যাশ ডিভিডেন্ডটা বেশি দেয়, তো এই জন্য ইপিএসটা এদের কিন্তু কমে যায়। এটা ছাড়া মার্কেট যে ক্যাপিটালাইজেশন, সেটাও কিন্তু কমে যায়। এরপরে স্টক নাউতে যদি আমরা দেখার চেষ্টা করি, আজকে ধসের পরেও মোটামুটি তার 2%-এর মতো কমছে। তো তারপরেও তার ইপিএসটা বর্তমানে 6.33 আছে, এবং তার যে নেট হচ্ছে 38 টাকা। তার মানে আপনি ব্যাংকের কিন্তু অন্য কিছু থাকে না, তার 38 টাকার যেই মূলধনের বিপরীতে বলতে পারেন আপনি 31 টাকায় সেটা পাচ্ছেন। তার মানে এখনো মোটামুটি ভালো। তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্নেও 30% পর্যন্ত ডাইরেক্টরদের হাতে আছে, ভালোই, এখানে খারাপের কিছুই নাই, মোটামুটি ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার আমরা বলতে পারি। গত বছর তারা যেটা করেছে, 12.5% ক্যাশ, 12.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে, এবং ডিভিডেন্ড দেওয়ার পিছনে তারা কারণটা কি সেটাও কিন্তু বলেছে। তো গত বছর তাদের আর্নিং ছিল, যদি আমরা দেখি, তাদের টোটাল শুধুমাত্র সিটি ব্যাংকটা কিন্তু অনেক লাভজনক, 8 টাকার মতো করেছে, কিন্তু তার সাবসিডারিগুলা লাভ না করার কারণে তার কিন্তু কনসলিডেটটা কি হয়ে গেছে, 7.53 হয়ে গেছে। তো এবারও আশা করা যায় ওই পরিমাণই আসবে, এবং ডিভিডেন্ডটাও ওই পরিমাণ আসবে ইনশাল্লাহ। তো যারা এই দীর্ঘমেয়াদে কোনো শেয়ার খুঁজতেছিলেন, যে দীর্ঘমেয়াদে আমরা যে কোনো একটা শেয়ার খুঁজবো, তো তাদেরকে আমরা বলবো যে সিটি ব্যাংকটার সাথে যদি আপনি আগামী 10 বছর বা 15 বছর থাকার পরিকল্পনা করেন, তাহলে আপনি শেয়ারটা নিতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। আগামী কয়েকদিনে ডিভিডেন্ড ঘোষণা আসবে, হয়তো দামটা আরো কিছুটা বাড়তে পারে। তবে শেয়ার বাজারে আপনি একটা ব্যাংক সম্পর্কে ভালোভাবে না জেনে কিন্তু বিনিয়োগটা করবেন না। তো এই জন্য আপনাদের জন্য আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো নিয়ে আসতেছি, যাতে আপনারা উপকৃত হন। যারা এই 1-to-1 সার্ভিস নিতে চান, অর্থাৎ আপনি ধরেন 10 লাখ টাকা আছে, 5-10 বছরের জন্য বিনিয়োগ করবেন, কোন কোন শেয়ারে করবেন, কি জন্য করবেন, কখন এক্সিট নেবেন, এইটা টোটালি 1-to-1 আপনি সার্ভিস ফি দিয়ে আপনি তার সম্পর্কে যাবতীয় কিছু নিতে পারবেন, এবং আগামী যতদিন আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।